12 হাত কাকুরের আর বললাম না 13 হাত বিচির গল্প, ওর হচ্ছে এখন সেই অবস্থা। সুপ্রিম কোর্ট গতকাল যে রায় দিয়েছে এসআইআর নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এবার কোর্টে হারালাম, আগামীতে ভোটে হারাবো। ঠিক আছে, একদিন একটা ফেভারেবল রায় পেয়েছে, কতবার বেইজ্জত হয়েছে। আসলে যারা দোকান কাটা হয় না, তারা রাস্তার মাঝখান দিয়ে যায়। ওর এখন দোকান কাটা অবস্থা। ওই একটা হ্যাঁ, একটা রায় কিছুটা ফেভারেবল মনে হয়েছে, যে রায়ের আমরাও বিরোধিতা করিনি, ও তো রায় তো, ও মামলা তো ছিল এর বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তো ইলেকশন কমিশন যদি ভোটে লড়ে, ও ইলেকশন কমিশনকে হারাবে। কিন্তু পিসির যে কি বেইজ্জতি হয়েছে, আমি বলি এই 14 বা 15 তারিখে সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছিল, যে করা মামলাই খারিজ, তাতে বেইজ্জত হয়নি। আসলে এটা নির্লজ্জ, এদের চোখে লজ্জা শরম নেই, এরা এসবের মানে বুঝতে পারবে না। সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখন তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে জাল করা যায়। যার লোকেরা ভোটার হবে। সুপ্রিম কোর্ট যখন বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশকে তো আর অমান্য করা যাবে না। যার লোকেরাই ভোটার হবে, কি করবেন না। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ, আমরা তো তৃণমূল নয় বা নির্বাচন কমিশন তৃণমূল নয়, তখন সেই নির্দেশ মানতে বাধ্য। যার লোকেরাই ভোটার হবে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে বিজেপি নেতাদের উপর অত্যাচার করা হচ্ছে, আরএসএস করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি ফর্ম 7 জমা দিতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। না না, এটা তো নতুন কিছু নয়। সিপিএম এটা শুরু করেছিল, কংগ্রেস বা তৎকালীন যারা তৃণমূল, তাদের উপর অত্যাচার করত। এখন সেই অত্যাচারীরা আবার কেউ কেউ তৃণমূলে ভিড়েছে, আর তৃণমূলীরাও সেই অত্যাচারীর ভূমিকায় চলে এসছে। ফলে সিপিএম এর যা হয়েছে, 77-এ কংগ্রেসের যা হয়েছিল, হ্যাঁ, 26-এ মমতারও সেই একই হবে, পতন। বেলডাঙার যে বিক্ষোভ, প্রশাসন পুরোপুরি চুপ, অথচ তার কিছু দূরে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক রোড শোর আগে আগেই প্রশাসন রাস্তায় নামলো, যাতে রোড শোর সময় টিভি স্ক্রিন শেয়ারিং না হয়। মানে অর্ধেক স্ক্রিনে দেখাবে মুর্শিদাবাদের একটা অংশে রাস্তা অবরোধ চলছে, টায়ার জেলে আগুন জ্বালানো চলছে, দোকান ভাট হাট বাজার ভাঙা হচ্ছে, ট্রেন লাইন উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে। আরেকদিকে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির মাথায় উঠে দাঁড়িয়ে আছে। এই যে দুটো জায়গার এই রোড শো, মানে দুটোই তো রোড শো, দুটোই তৃণমূলের, এই দুটো রোড শো যাতে একসাথে দেখাতে না পারে, সেই জন্য পুলিশ লাস্টে ফাইনালি গিয়ে বন্ধ করেছে। ফাইন কিছু করতে হয়নি, পুলিশ গেছে, ওরা চলে গেছে। ওরা বলেছে যে এবার যুবরাজের সময় হয়ে গেছে, তোমরা এবার যাও, চলে গেছে। অথচ এই পুলিশই আমার স্ট্রিটের শ্যামাসুন্দরী মন্দিরে যখন ভিড় কন্ট্রোল করতে পারছে না, লাঠিচার্জ করেছে। এমন কোনো ভিড় হয়নি। হ্যাঁ, ওই আপনার মুর্শিদাবাদের কি নাম ওটা জায়গাটা, বেলডাঙ্গা। বেলডাঙ্গার মতন ভিড় হয়নি যেখানে লাঠি চার্জ করতো। তাহলে বেলডাঙ্গায় লাঠি চালালি না কেন? এই প্রশ্নের উত্তর আছে ওদের কাছে, নেই। আপনি হিন্দু হলে মার খাবেন, এটা হিন্দুদের সবার আগে বুঝে নিতে হবে। আবারও এবছরও যোগেশচন্দ্র ল কলেজে দেখা যাচ্ছে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে। পশ্চিমবঙ্গে থাকবেন, আপনি সরস্বতী পুজো করবেন, কালী পুজো করবেন, দুর্গা পুজো করবেন, এটা হয় নাকি? এটা হয়? যান আপনি হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, গিয়ে তারপরে এবার আপনি এতে আসুন, আবার পুজো করবেন। এ তো দৈনন্দিন ব্যাপার, বাৎসরিক ব্যাপার। যেমন লক্ষ্মী পুজো আছে, সরস্বতী পুজো আছে, দুর্গা পুজো আছে, সেরকম হাইকোর্টের পারমিশনেও পুজো আছে, কি করবেন? বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে
এরা বাংলার মানুষের শাস্তি দিয়ে পাল্টাতে চাইছে। 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাঙতে পারেনি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তো কোন ছাড়। আর ছাড়ুন এসব পতিদাহের জনকের মুখে এত ইতিহাসের কথা মানায় না। হ্যাঁ, আমি কি বললাম? পতিদাহের জনকের মুখে এত ইতিহাসের কথা মানায় না। 12 হাত কাকুরের আর বললাম না 13 হাত বিচির গল্প, ওর হচ্ছে এখন সেই অবস্থা। এমন এমন ভাষণ মারছে, লোকে শুনলে ভাববে বোধহয় যে নেতাজি আবার ফিরে এসছে, নেতাজি আবার ফিরে এসছেন। এই সমস্ত, যার রাজনৈতিক কোনো ইতিহাসই নেই, সে আবার এত বড় বড় কথা। ছাড়ুন তো। উনি বলছেন আমাদের আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র, অথচ কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় 15 দিনের মধ্যে 20 লক্ষ মানুষকে মাথার ছাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। ভালো কথা, তাহলে যাদের মাথার ছাদ পাবে তারা তৃণমূলকে ভোট দেবে। বলছে দিল্লিতে লোক নিঃশ্বাস নিলে মরছে এবং মধ্যপ্রদেশে জল খেলে মরছে, যারা পরিষ্কার জল বাতাস দিতে পারছে না তারা এই রাজ্যে রাস্তা দেবে কি করে? দিল্লিতে নিঃশ্বাস নিলে মরছে, আর এখানে মধ্যপ্রদেশে জল খেলে মরছে। মধ্যপ্রদেশে জল খেলে মরছে, আর এখানে সব মানুষ ধেই ধেই করে নাচছে, পশ্চিমবঙ্গের মানুষ। এই সমস্ত আজে বাজে কথা বলার কোনো যুক্তি হয় না। দিল্লির এই যে এয়ার পলিউশন আর পশ্চিমবঙ্গের এয়ার পলিউশনের কলকাতা শহরে এয়ার পলিউশনের তফাৎ কোথায়? দুটোই হচ্ছে ভেরি পুয়ার। এবার ভেরি পুয়ারের মধ্যে কে কত ডিগ্রি পুয়ার সেটা অন্য কথা, দুটোর মার্ক হচ্ছে ভেরি পুয়ার। এসব নিজেরা বলে নিজেদেরকে রাস্তা আরো খারাপ করে। দিল্লি প্রথম থেকে খারাপ ছিল। দিল্লির সরকার, তো আমার বয়স 1 বছর হয়নি, দিল্লির সরকার যখন আসে সেই সরকারের অবস্থা, সেই ওখানকার এয়ার পলিউশন তখনও ছিল। কিন্তু মমতা ব্যানার্জি যখন আসেন তখন তো এতটা এয়ার পলিউটেড ছিল না। সেই এয়ার পলিউশন এত বাড়লো কেন? এর উত্তর আছে ভাইপোর কাছে। আবারও আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথী তুলনা করা হয়েছে, বলা হয়েছে আয়ুষ্মান ভারত তারাই পাবে যাদের বাড়িতে স্মার্টফোন, টিভি এসব নেই, কিন্তু স্বাস্থ্যসাথী রাজ্যের সব মানুষ পায়। আয়ুষ্মান ভারত সব মানুষ পাবে, ওরা মিথ্যা কথা বলছে। আপনি আয়ুষ্মান এর ফর্ম দেখেছেন? মিথ্যা কথা বলছে ওরা। আয়ুষ্মান ভারতবর্ষের সব মানুষ পাবে। ও টিভি, ফ্রিজ, তারপর এসকেলেটার, হেলিকপ্টার, এসবের কোনো ব্যাপার নেই। এই মিথ্যা কথা বলছে, এরা খানদানি মিথ্যাবাদী। আমাকে কোর্টের অনুমতি নিয়ে এখানে সভা করতে হয়েছে, আপনারা জানেন। পরে আমি ওই এলাকায় এসেছি, আমি হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছি। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না, মোদিজির সঙ্গে থাকবো। এই নরেন্দ্র মোদিজি, তিনি হিন্দুদের এই দুর্দশার কথা জেনে ভেবে 2019 সালে সিএএ এনেছিলেন। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ মানে বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এবং 2024 সালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাতিরা যখন সরিয়ে দিল, তাড়িয়ে দিল, তারপরে বিশেষ করে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং হিন্দুদের উপরে হিন্দু শূন্য করার জন্য অত্যাচার হয়েছিল। গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি, কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে, তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুরেছে। আপনি যদি বহরমপুরের জেলে যান, যদি মালদার জেলে যান, বালুরঘাটের জেলে যান, রায়গঞ্জের জেলে যান, কোচবিহারের জেলে যান, কৃষ্ণনগরের জেলে যান, রানাঘাটের জেলে যান, বনগাঁ বারাসাতের জেলে যান, দেখবেন কত হিন্দুকে এই মমতা ব্যানার্জির পুলিশ, জামাতিদের পুলিশ, টিএমসিদের পুলিশ তাকে আটকে রেখেছে বিনা বিচারে, অন্যায় ভাবে। 85 বছরে এক বৃদ্ধা মা রায়গঞ্জে 2 বছরের জেল দিয়েছে তাকে। এই পুলিশ শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে। আর বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা বর্ডারে গরু পাচার করে,
মানুষ পাচার করে, ফেন্সিডিল পাচার করে, হেরোইন পাচার করে, জাল নোট পাচার করে, গাঁজার চাষ করে, তাদের উপরে লক্ষ্য নেই, কারণ তার টাকা তুলে পুলিশকে দিচ্ছে আর ভোটের সময় দল বেঁধে কালীগঞ্জের মতো বুথ দখল করে, চাপড়ার মতো বুথ দখল করে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি তাই 1 সেপ্টেম্বর 2025 একটা তার সরকার নোটিশ জারি করেছে। নোটিশ দিয়ে বলেছে যে হিন্দুরা শরণার্থী হিসেবে আসবে, ভারতবর্ষের কোন রাজ্যের কোন সরকার, পুলিশ তাদেরকে বিরক্ত বিব্রত গ্রেফতার করতে পারবে না। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ বাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এই যন্ত্রণা জানি। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে, তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন, এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন, বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে। তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে তার নাম ডিএএস দিয়ে ডবল-এস হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যার কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে। আপনারা জানেন, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল, তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে।
মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন ব্রিটিশদেরকে, তৎকালীন কংগ্রেসের নেতাদেরকে, আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। সেদিন রুখে দাঁড়িয়েছিলেন দুজন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। এরা বলেছিল আপনারা ওপারটা নেন পূর্ববঙ্গ, এই এপারটা পশ্চিমবঙ্গ আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা মুসলিমদের সঙ্গে যাব না। 1947 সালের 20 জুন ব্রিটিশরা বলেছিল বিধানসভায় প্রস্তাব আনুন, যারা বেশি ভোট পাবে তাদেরকে রেখে দেব আমরা। বিধানসভায় প্রস্তাব এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন ভারতের পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই দিন ঠিক হয়ে গেছিল আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হলো এটা। তাই অত সহজে এটা আমরা পাইনি। আজকে যদি আমরা এসআইআর ভোটার তালিকাকে ত্রুটি মুক্ত না করি, আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে। কেন বলছি, এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন। আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে এই নদিয়া জেলার একটা বড় অংশে 15ই আগস্ট নয়, 17ই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয়। আমি 1 বছর অ্যাটেন্ডও করেছি। আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাগ্রত করতে চাই। আপনারা দেখেছেন 47-এ যখন দেশ ভাগ হয়, বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%, আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ? আর আমাদের এখানেও কি হচ্ছে? আমরা 1951-তে ছিলাম 85% হিন্দু, 11-তে হয়ে গেছি 72%, আর 31-এর জনগণনায় আমাদের দশা কি হবে? আমাদের দশা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে যদি ঐক্যবদ্ধ না হন, জাগ্রত না হন, এই জামাতি সরকারকে না সরাতে পারেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট মোদিজি 20টা রাজ্যে করছে, এখানেও হবে। এ তো বিজেপির অঙ্গীকার। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি বিজেপি দেবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর, বাড়ি প্রতি 80,000 টাকা, সোলার প্যানেল বিজেপি লাগাবে। বিজেপি শৌচালয় বানাবে আধুনিক। বিজেপি 8,000 কোটি টাকা দিয়েছিল দেশের সরকার নলে জল দেওয়ার জন্য। কে কে পেয়েছেন? আর্সেনিক এলাকা, ধুবুলিয়া এবং পার্শ্ববর্তী। নলে জল পেয়েছেন? নল আছে? নল আছে?